অনেক অনেক ধন্যবাদ। রনি ভাই, আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করতে চাই, এই প্রশ্ন আমার ধারণা আমাদের সবার মনে, সেটা হচ্ছে কি মনে হয় নির্বাচন কবে হবে? নবনীত, আমার সিক্স সেন্স বলছে যে নির্বাচনের বিষয়টা একেবারে অনিশ্চিত। 2024-25 সনে তো হচ্ছে না, 26-27 সনে হবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এর কারণ হলো একটা নির্বাচন করার জন্য, হওয়ার জন্য যে বিষয়গুলো দরকার তার একটা বিষয়ও উপস্থিত নেই এখন। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য, অবিশ্বাস, প্রশাসনে বিশৃঙ্খলা, আর যারা এই নির্বাচনটা পরিচালনা করবেন তারা তাদের নিজেদের উপরেই আধিপত্যটা বিস্তার করতে পারছেন না। বিশ্বাস থেকে শুরু করে সব জায়গায় এরকম একটা বিশৃঙ্খল পরিবেশে আসলে এখানে ইলেকশন নয়, এখানে যদি কেউ সিলেকশন করতে চায় এটা মোর ইজি। কিন্তু কোনো অবস্থাতেই আপনি যেভাবেই বলেন না কেন, যদি রাতের ভোটও করতে চায় শেখ হাসিনার মতো, দিনে মানে বিনা ভোটও করতে চায়, ওটাও এখন সম্ভব নয়। একদম পুরো জিনিস, যেখানে আপনার একটা মব হচ্ছে, পিজি হাসপাতালে ঢুকে প্রাণগোপাল দত্তের মেয়েকে একজন প্রফেসর তাকে তুলে নিয়ে যাচ্ছে, সেখানে সেনাবাহিনী এসে সেখানে উদ্ধার করতে হচ্ছে, পুলিশ ইনঅ্যাক্টিভ, যেখানে থানা পুলিশ প্রশাসন তারা নিজেরা নিরাপত্তা চাচ্ছে। তো সেই জায়গাতে মন্ত্রী হবেন, এমপি হবেন, সেই ইলেকশন হবে, জাতীয় ইলেকশন হবে, তার কোনো লক্ষণ এই বাংলাদেশে বসে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়ে আমি দেখছি না। আর অন্য যারা বলছেন তারা হয়তো আরো বেশি স্বপন বিলাসী, হয়তো তাদের স্বপ্ন দূরদর্শিতা লিওনার্দো দা ভিঞ্চির চাইতে বড়। তো যার জন্য তারা দেখতে পারে। কিন্তু আমার মতো যারা আম জনতা, আমরা মাটিতে বসবাস করি, মাটির ফসল খাই, জান্নাতে কোনো হুর পরি আমাদের নেই, জান্নাত থেকে কোনো ফেরেশতা আমাদের কাছে কোনো বুদ্ধি দেয় না, আর আমরা কোনো ওহী নাজিল, আসমান থেকে আমাদের কাছে কোনো ওহী নাজিল হয় না। আমরা পৃথিবীর যে আলো বাতাস যারা দেখছি বাংলাদেশে বসে, সেখানে ডিসেম্বর মাসে কিংবা ডক্টর ইনু যেটা বলেছেন যে 2026 সনের মার্চ মাসে অথবা জুন মাসে নির্বাচন হলেও হতে পারে, এটার কোনো রকম ভিত্তি নাই, 1% পসিবিলিটি নেই। আপনি তো বলতে বলতে 27 পর্যন্ত গেলেন, মানে এমনকি 27-এও দেখেন না? না, 27-ও দেখি না। কেন? মানে 2026-এর শুকনো মৌসুমে ডিসেম্বরে জানুয়ারিতে তো আবার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, মানে জুনে তো হতে পারবে না, তখন নিশ্চয়ই আমাদের আশা দেখানো হবে যে ডিসেম্বরে হবে আবার। যখন একটা রাজনৈতিক ধারাপাত নষ্ট হয়ে যায় আমাদের দেশে, দেখুন সেই ধারাপাত নষ্ট হয়ে গেলে অ্যাটলিস্ট 5 থেকে 7-8 বছর সময় সামরিক শাসন বলেন, বিশৃঙ্খলা বলেন, এইভাবেই চলতে থাকে সবসময়। 1954-এ যখন যে সরকারটা গঠন হলো, সেই সরকারটা যখন ফেল করলো, এরপরেই কিন্তু আইয়ুব খানের মার্শাল ল চলে আসলো। আবার বঙ্গবন্ধু যখন ফেল করলেন, বঙ্গবন্ধু ফেল করার পরে জিয়াউর রহমান সাহেব খুব চেষ্টা করেছিলেন একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালু করার জন্য, কিন্তু তিনি সেটি 2 বছরও টিকাতে পারেননি, অর্থাৎ 79 থেকে 81 সন পর্যন্ত টিকাতে পারেননি। আমাদেরকে আবার 9 বছর তার দায়ভার বহন করতে হয়েছে। তো এই যে এখন যে বিশৃঙ্খল অবস্থাটা শুরু হয়েছে, সেই বিশৃঙ্খল অবস্থার মধ্যে দেখেন কোনো পক্ষেরই অনুশোচনা বোধ নেই। আপনি জামাত বলছে 1971 সনে তারা যা করেছে ঠিক করেছে, আওয়ামী লীগ যে বলছে যে তারা যা কিছু করেছে একদম 100% ঠিক। কালকে শেখ হাসিনা দিল্লি থেকে এসে বাংলাদেশে বসবেন, আর আওয়ামী লীগের সব লোকজন আগের মতো মুড়ি খাবেন, মোয়া খাবেন, আর গণভবনে গিয়ে পিঠা পায়েস পুলিশ যে উৎসব সেটা চলতে থাকবে। এই স্বপ্নে আওয়ামী লীগের সব লোকজন বিভোর। বিএনপির লোকজন মনে করছে কালকে তারা ক্ষমতায় আসবে। অতীতে যে তাদের কারণে একটা 1/11 হয়েছিল, অতীতে একটা হাওয়া ভবন হয়েছিল, তাদের যে ভুল এবং ভ্রান্তি ছিল, যে কারণে একটা মিলিটারি রুল এসেছিল, এটা বিএনপির কোনো লোকের কাছে আপনি বলতে গেলে আপনার 32টা দাঁত থাপ্পড় মেরে খুলে ফেলবে সঙ্গে সঙ্গে। আবার এই যে এখন নতুন যারা ছাত্র জনতা, তৌহিদি জনতা যারা আসছে, সবাই যার যার অবস্থানে এতটা আত্মবিশ্বাসী, এতটা বলিয়ান, কেউ মানে এখানে কোনো গণতন্ত্রের যে আর্ট অফ নেগোসিয়েশন এটা কারোর মধ্যে দেখা যাচ্ছে না। ফলে এখানে এরকম যখন একটা পরিস্থিতি তৈরি হয়, তখন সেখানে সংঘাত অনিবার্য, এবং সংঘাত হওয়ার পরে সবাই আস্তে আস্তে শক্তি হারায়, দুর্বল হয়ে পড়ে, এবং নিজেরা অনুধাবন করে যে না, আমাদের একজন নেতা দরকার, আমরা আসলে নেতা হওয়ার উপযুক্ত না, তখন এটা পরিবর্তন আসে। কিন্তু এখন এই যে সময়টা, এখন সবাই ইনকিলাব জিন্দাবাদ, তারা শক্তিশালী, তৌহিদি জনতা, মানে এখন সবাইকে সব ভুলের মাসুল দিতেই থাকতে হবে এবং নির্বাচন হবে না, মানে কে ভুলের কোন মাসুল দেবে, কার ভুলকে আপনি কিভাবে দেখবেন, সেটা তো আসলে জনগণের নির্ধারণ করবার কথা। মানে গণতন্ত্র তো সেটাও যে ভোটের ব্যবস্থা করবেন, সকলে ভোট দিতে পারবে, সব দল অংশ নেবেন, জনগণ যার ভুল মাফ করতে চান তাকে ভোট দেবেন। আমাদের দেশের এই গণতন্ত্রের ধারণাটাই আসলে এখানে কিছুটা ত্রুটি আছে। জনগণ আসলে নেতার কথা শোনে, জনগণ কখনো সিদ্ধান্ত নিয়ে নেতা নির্বাচন করতে পারে না। একটা সিস্টেমের মধ্যে জনগণ শুধু ভোট দেয়, যদি নিরপেক্ষ হয় তাদের পছন্দের মানুষকে সে শুধু ভোট দেয়। কিন্তু খুব বেশি জনগণ একত্র হয়ে
একটা রাজনৈতিক পালা পরিবর্তন করে ফেলেছে এরকম কোনো ঘটনা নেই। আমরা জনগণ দেবে, জনগণ করবে, এই কথাটা আমাদের নিজেদের স্বার্থে আমরা এই কথাগুলো ব্যবহার করি এবং জনগণকে সবসময় ব্যবহার করার চেষ্টা করি। অতীতে আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, জাতীয় পার্টি করেছে, এবং এখন যারা আছে তারাও বলার চেষ্টা করেছে জনগণ রায় দিয়েছে, জনগণ তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, যতদিন জনগণ চাইবে তারা থাকবেন, জনগণ যখন চাইবেন না তারা চলে যাবে। ইটস এ ডায়ালগ, ইটস নট দ্য রিয়ালিটি। এটার মধ্যে কোনো বাস্তবতা নাই। কাজেই এখন বাস্তবতা হলো যেটা, নবনীতা বোঝার চেষ্টা করুন যে সব কিছুর মূলে বিজ্ঞান আছে এবং বিজ্ঞান হলো প্রমাণিত। রাজনীতি একটা বিজ্ঞান, এখানে রাজনীতি কোনো ধর্মের বিষয় নয়, ইটস নট এ স্পিরিচুয়াল ম্যাটার। এই পৃথিবীতে রাজনীতির ময়দানে কোনোদিন আকাশ থেকে ফেরেশতা এসে যুদ্ধ করেননি। কোনোদিন আপনি কোনো অলি আল্লাহ আমার জীবনে কখনো গত 100 বছরে এরকম চলচ্চিত্র নির্মাণ হওয়ার পরে দেখি নাই যে জায়নামাজে গিয়ে উড়ে উড়ে সে উপর থেকে তসবি দিয়ে সে রাজনীতি নিয়ন্ত্রণ করেছে। রাজনীতির ময়দানে বিজ্ঞান দিয়ে করতে হয়। এখনকার যে বিজ্ঞান, সেই বিজ্ঞান হলো আপনি যদি অক্সিজেন উৎপন্ন করতে চান, নাইট্রোজেন উৎপন্ন করতে চান, তাহলে আপনাকে উপকরণ লাগবে। তো একটা ইলেকশন আপনি করবেন, আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, তার জন্য তো আপনাকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, নির্বাচন করার জন্য যে উপকরণগুলো দরকার, ইনস্ট্রুমেন্টগুলো দরকার, এলিমেন্টগুলো দরকার, তার একটাও তো এখানে উপস্থিত নেই। তো ডক্টর ইউনূসও কি রাজনীতির একটা পক্ষ? মানে উনিও রাজনীতি করতে এসেছেন? মানে কারণ ডক্টর ইউনূস যখন এসেছেন তখন তো একটা ধারণা করা হয়েছে যে উনি একজন নোবেল শান্তি বিজয়ী লোক, উনি এসেছেন, উনি একটা নির্বাচন দেবেন, সেই নির্বাচনে সকলে অংশগ্রহণ করতে পারবে, এবং উনি নিজেও সেটা বলছেন যে মানে নির্বাচনের মাধ্যমে জনগণ ঠিক করবে কে নিষিদ্ধ হবে, হবে না, কে ক্ষমতায় আসবে। মানে উনি একটা তো নিরপেক্ষ জায়গা, অবজেক্টিভ জায়গা নিতে চাচ্ছেন, কিন্তু আপনার মনে হয় যে উনি আসলে রাজনীতির একটা পক্ষ, যে পক্ষ 2027 পর্যন্ত ক্ষমতায় থেকে যাবে? উনি সম্ভব হবে মানে এই সরকার থাকতে পারবে 2027 পর্যন্ত নির্বাচন না দিয়ে? এটা ভবিষ্যৎ বলতে পারবে। এখানে আমি আপনাকে বলি, রাজনীতি হলো একটা নেশা। এই পৃথিবীতে যত নিষিদ্ধ সম্পর্ক রয়েছে, নিষিদ্ধ নেশা রয়েছে, এনিথিং, তার মধ্যে রাজনীতির নেশা হলো সবচেয়ে মারাত্মক নেশা। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। শেখ হাসিনার বিয়ে ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব। তো আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। উনি সেই পাকিস্তান জমানাতে একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তো এখন এলাকার লোকজন তাকে গালাগালি করে, শালা নাপিত, কিচ্ছু বুঝে না, হ্যাঁ, সে 2 পয়সার মানুষ, রাজনীতি বুঝে না। তো আমাকে একদিন বলতেছিল যে রনি, এই যে সমস্ত রাস্তার ফকির মিসকিন আমাকে গালাগালি করে, একবার মনে হয় রাজনীতির কপালে লাথি মেরে চলে যাই, কিন্তু পিছনে যখন 2-3 হাজার লোক স্লোগান দেয় মুশাররফ ভাই জিন্দাবাদ, তখন তার মাথা ঠিক থাকে না, তখন মনে হয় যে এই রাজনীতির জন্য জীবন দিয়ে দেই। এখন যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই সিংহাসনে বসেননি, তখন তার মন মানসিকতা ছিল রাজনীতি খুবই খারাপ, এখানে সবাই শেখ হাসিনা, সবাই খালেদা জিয়া, এখানে কোনো ভালো মানুষ আসে না। যেহেতু তিনি চেয়ারে বসে গেছেন, এখন এই নেশা তাকে পেয়ে বসেছে, এবং তার যে নেশা পেয়ে গেছে আপনি তার কথাবার্তা, চেহারা ছড়াতে বুঝতে পারবেন। অতি সম্প্রতি ধরেন তিনি জীবনে কোনোদিন টুপি পরেননি। আপনি দেখবেন ইন এভার নেভার, তার যে হিস্ট্রি আছে, তার 86 বছর বয়স, এই মানুষ বুড়ো হয়ে গেছে একেবারে। বাংলাদেশের ইতিহাসে যাকে বলা হয় রিয়াল বৃদ্ধ মানুষ, উনার জীবনে এই চেয়ারে বসার আগে দেখাতে পারবো না যে একটা সিঙ্গেল ছবি আছে যে ছবিতে উনি টুপি মাথায় দিয়েছেন। তো সেই মানুষ এখন জাতিসংঘের মহাসচিব আসলেন অ্যান্থনি গুতেরেস, তার সঙ্গে গিয়ে তিনি সেই কক্সবাজারে রোহিঙ্গাদের মাঝে গিয়ে টুপি পরলেন, মাথায় টুপি পরলেন। ইট মিনস তার আকাঙ্ক্ষা জেগেছে। 2 নম্বর হলো যে তিনি ওই যে আমরা নেতারা যেভাবে এইভাবে হাত ঝুলিয়ে ঝুলিয়ে এরকম করি, এটাও জীবনে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখিনি, কোনো জায়গাতে দেখিনি। উনি অলিম্পিকের ময়দানে গেছেন কিন্তু ওরকম দেখিনি। কিন্তু এইবার দেখলাম যে তিনি শেখ হাসিনার মতো হাত ঝুলাচ্ছেন, এরকম করছেন। 10 লক্ষ রোহিঙ্গাকে দেখে, মানে তাদেরকে দেখে তার হৃদয় এমন হয়ে গেছে, তার চেহারার মধ্যে একটা জান্নাতি ভাব চলে আসছে, যে এত আনন্দ, এত মজা রাজনীতিতে, এত মানে মানুষ জিন্দাবাদ বলছে, 1 লক্ষ লোক দাঁড়িয়ে তার সাথে খাচ্ছে, 10 লক্ষ লোক তার কথা মতো চলছে, এই আরাম, এ তো বিশাল আরাম। এই জন্য সে শুধু নিজে টুপি পরেনি, বেচারা অ্যান্থনি গুতেরেস তার বন্ধু মানুষ তাকে একটা পাঞ্জাবিও পরাই ফেলছে। হ্যাঁ, পাঞ্জাবি পরিয়ে এই যে 2 জন গেছেন, ইট মিনস এখন রাজনীতির প্রতি তার একটা ভীষণ আগ্রহ জন্ম নিয়েছে, এবং এই আগ্রহ থামবে না। এই আগ্রহ একবার যদি কারোর শুরু হয়, হেলিকপ্টারে না ওঠা পর্যন্ত ওই আগ্রহ থামবে না। ফলে এটা 2027, 28, এটা কবে, এটা ভবিষ্যৎ নিয়তি বলতে পারবে। কিন্তু একেবারে পুরো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, যা কিছু দেখে মনে হচ্ছে তিনি এখন একেবারে পুরো দস্তুর একজন পলিটিশিয়ান হয়ে গেছেন। তিনি রাজনীতিবিদদের মতো কথা বলছেন, হবে, হবে না, হতে পারে, চলবে, চলবে না, যেতে পারে, এইরকম ধরি মাছ নাচুই পানি, পুরো একজন শিক্ষিত মানুষ যেভাবে রাজনীতি করে। শেখ হাসিনা যেমন ঠোঁট কাটা টাস টাস করে বলে ফেলতেন, আমার পিয়ন 400 কোটি টাকা চুরি করেছে, হেলিকপ্টারে সেও ঘুরে বেড়ায়। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কথা বলবেন না যে আমার উপদেষ্টা যারা আছেন, উপদেষ্টা যারা পিএস তাদের বিরুদ্ধে এরকম দুর্নীতি হচ্ছে, এই কথা বলবেন না। কিন্তু উনি ওনার মতো করে
যা করার উনি সবই কিন্তু করে ফেলেছেন। আমরা যারা এখানে বাঙালি যারা আছি, আপনি সরাসরি তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছেন এবং তার উপর ভিত্তি করেই বলছেন যে আসলে কবে নির্বাচন হবে ঠিক নাই। তার মানে ওনার রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে আপনার বিশ্লেষণে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনে যাওয়ার আকাঙ্ক্ষা নাই। না, এখানে আকাঙ্ক্ষার কথা আমি বলিনি। এখানে মূল ব্যাপার হলো ওই চেয়ারে বসার পর তার ভিতরে না একটা রসায়ন তৈরি হয়ে গেছে, কেমিস্ট্রি তৈরি হয়ে গেছে। এই কেমিস্ট্রিতে অল অফ হিজ বডি অ্যান্ড সিক্স সেন্স তাকে বলছে যে মিস্টার ইউনূস, ইউ আর দ্য ম্যান টু বর্ন ফর পলিটিক্স। আপনার জন্ম হয়েছে রাজনীতি করার জন্য। আপনি যদি রাজনীতি না করেন এই দেশ মরে যাবে, এই বাঙালির কোনো রক্ষা নাই। তো কাজেই ওই যে রসায়ন, তার ভিতর থেকে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন প্রত্যেকটা জিনিস প্রতিটা মুহূর্তে থেকে পাম্প দিচ্ছে যে শেখ হাসিনার মতো মানুষ যদি 15 বছর ক্ষমতায় থাকতে পারে, তো আপনার কাছে শেখ হাসিনার বুদ্ধি পিঁপড়ার মতো বুদ্ধি। খালেদা জিয়া যদি অভিসংবাদিত নেতা হতে পারে, আপনি নোবেল লরিয়েট, যেখানে ইমানুয়েল ম্যাক্রো আপনার বন্ধু, জো বাইডেন আপনার গলায় মালা পরিয়ে দেয়, আপনার বারাক ওবামা, হিলারি ক্লিন্টন আপনার কথা মতো চলে, আপনি কি জানো না মানুষ? আপনার মতো মহাপুরুষ এই বঙ্গে, বাংলা, বিহার, উড়িষ্যায় গত কোনোদিন জন্ম নেয়নি। তো আপনি রাজনীতি না করলে কে করবে বলেন? আপনার জন্য আপনি এই বাংলার রহমত স্বয়ং আল্লাহ এই বয়সে আপনাকে তো আরো আগে পাঠাতে পারতেন, কেন পাঠাননি? এই বয়সে আপনাকে পাঠিয়েছেন যেন সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে আপনি এই দেশের কল্যাণ করতে পারেন। এই জিনিসগুলো তার হৃদয়ের মধ্যে এখন তৈরি হচ্ছে, তাকে বলা হচ্ছে, তিনি এই কথাগুলো শুনতে পাচ্ছেন। তারপরে তাকে বলা হচ্ছে, আপনি দেখুন 86 বছর বয়সে মানুষের কত শারীরিক জটিলতা থাকে, কোমরে ব্যথা থাকে, পায়ে ব্যথা থাকে, ডায়াবেটিস থাকে, ব্রঙ্কাইটিস থাকে, নিউমোনিয়া থাকে, আপনার তো কিছু নাই। আপনি কিভাবে দ্বিধার্সে ঘুরছেন? আপনি ব্রাজিলে চলে যাচ্ছেন, আপনার 48 ঘন্টা, 42 ঘন্টা, 52 ঘন্টা আপনি জার্নি করছেন, আবার হাসি মুখে চলে আসছেন। এই যে স্পিরিট, শক্তি আপনাকে আল্লাহ দিয়েছেন কেন? এই বাঙালি জাতিকে সেবা করার জন্য। আপনি কে কি বললো, কোথাকার কি ইউটিউবার গোলাম মোল্লা রনি কি বললো, নবনীতা কি বললো, এই কথা আপনি অভিমান করে হুজুর আমাদেরকে ছেড়ে যাবেন না। এই কথাগুলো কানের কাছে শুনতে শুনতে তার মনে হচ্ছে যে না, রাজনীতি জীবন, রাজনীতি মরণ, গ্রামীণ ব্যাংক কোনো বিষয় না, গ্রামীণ ফোন কোনো বিষয় না, এই রাজনীতির মধ্যেই সমস্ত সফলতা। এবং ওই চেয়ারে বিশ্বাস করেন, ওটা এমন একটা চেয়ার, আমরা তো রাজনীতির কাছাকাছি গিয়েছি, ধরেন একজন সংসদ সদস্য, সে তার নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রী, তার উপর কোনো ব্যক্তিত্ব নাই। তো এই কথাগুলো আসে, সেই কথাগুলো আসে। হঠাৎ করে একজন এসে লোক বলে যে আরে রনি ভাই কি অবস্থা, কেউ এসে স্যার বলবে, যার দরকার সে স্যার বলবে, কেউ রনি ভাই বলবে, কেউ এসে বলবে তালুকদার সাহেব, কেউ এসে বলবে ভাই কালকে রাতে আপনাকে স্বপ্নে দেখেছি, আপনার ভিতরে যে চেহারা ছিল, কালকে রাতে স্বপ্নে দেখলাম যে শেখ হাসিনা আপনাকে মন্ত্রী বানিয়েছেন। তো এই কথাগুলো শুনলে বিশ্বাস করেন, আপনি জানেন যে আপনাকে ফ্ল্যাটিং করতেছে, কিন্তু মনটা ভালো হয়ে যায়। তেল এমন একটা জিনিস, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে মন ভালো হয়ে যায়। তো ওখানে তিনি যেই জায়গাতে বসছেন, ওটা একটা তেলের কারখানা, চারিপাশে শুধু তেল, ওখানে তেলের নহর প্রবাহিত হচ্ছে। এখন ওই নহরের মধ্যে ডক্টর ইউনূস দূরের কথা, তার চেয়ে বড় মহামানব যারা আছে কেউ ওর থেকে রক্ষা পায়নি। ফলে কাজেই তার যতটুকু সামর্থ্য আছে শেষ সময় পর্যন্ত, শেষ ক্ষণ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি ওই ক্ষমতার চেয়ারটাকে আঁকড়ে ধরে রাখার জন্য। এটাই হলো সায়েন্স। ওনার তো রাজনৈতিক সমর্থনও আছে। মানে আমরা যদি এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিজয়ী যে পক্ষ, ছাত্রদের যে পক্ষ, যারা এখন জাতীয় নাগরিক পার্টি গঠন করলো, তাদের পক্ষটিকে ধরি, আমরা জানি যে এই ছাত্রদের মধ্যেই একটা অংশ তারা বলছে যে ছাত্র শিবির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, জামায়াতে ইসলামী বলছে তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ছাত্র শিবির পক্ষটি আরেকটি দল গঠনেরও চেষ্টা করছে, এবং জামায়াতে ইসলামীও খুব ঘনিষ্ঠভাবে এই যে সংস্কার করতে যত সময় লাগুক তারপর নির্বাচন সেটাকে সমর্থন দিচ্ছে। তো এই রাজনৈতিক পক্ষগুলো তো ডক্টর ইউনূসের পেছনে আছে, তো সেটাও তো একটা শক্তি যোগায় নাকি? এই মানে আপনি মনে করেন প্রধান শক্তি কি ডক্টর মোহাম্মদ ইউনূসের? না, প্রধান শক্তির সময়, এই সময়টা সবকিছুই তার পক্ষে। তিনি তো জীবন যুদ্ধে পরাজিত কোনো ব্যক্তি নন, সফল একজন মানুষ, অনেক ক্ষেত্রে সফল মানুষ, মেধা যোগ্যতায় সব দিক থেকে সফল একজন মানুষ। ফলে ওই চেয়ারে বসার সঙ্গে সঙ্গে ওই চেয়ারের কি কি ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিক আছে, তিনি ক্যালকুলেশন করে ফেলেছেন। তিনি খুব ভালো করে বুঝে গেছেন যে তিনি এখান থেকে খুব সহজে যেতে পারবেন না, তার বিদায়টা খুব সহজ হবে না। তিনি এই চেয়ার যদি খুব সহজে ছেড়ে দেন, তাকে দেশ ছাড়া হতে হবে অথবা তাকে অপমান গঞ্জনার শিকার হতে হবে। কাজেই তাকে ওখানে টিকে থাকতে হবে। 1, 2 নম্বর হলো যে আমাদের বাংলাদেশের লোকজন হলো শক্তির পূজারী, ডান্ডা যত মারবেন ততই ঠান্ডা। আপনি যে এখন দেখেন বিভিন্ন জায়গায় গুজব ছড়িয়ে পড়ে, আজ শেখ হাসিনা ঢুকে পড়বে, কাল শেখ হাসিনা ঢুকে পড়বে। তো এই যে গুজব বলে আমরা অনেকে ঠাট্টা করি যে উনি আসবেন কি করে, কিন্তু এই কথা শোনার সঙ্গে সঙ্গে অনেক মানুষের দেখবেন যে কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে, ভয়ে তাদের হাত পা তাদের শুকিয়ে যাচ্ছে। এর কারণ হলো 15 বছর যারা কন্টিনিউয়াসলি শেখ হাসিনা দ্বারা নির্যাতিত হয়েছে, ভয় পেয়েছে, তারা এখন ওই শেখ হাসিনা আসবে এই নাম শুনলে তাদের মাথা ঠিক থাকে না, তাদের সবকিছু এলোমেলো হয়ে যায়। এখন এই যে গত 15 বছরের যে একটা কর্তৃত্ববাদী শাসন চলেছে, ফলে আমাদের দেশে আসলে সাহসী মানুষ হাতে গোনা 2-4 জন লোক ছাড়া নেই। বেশিরভাগ মানুষ হলো
তারা কত সুন্দর করে পালাতে হবে, ম্যাটিকুলাসলি পালাতে হবে, দে আর ওয়েল ডিজাইন। সুন্দর করে দেখেন আওয়ামী লীগের তাপস কিভাবে পালালো, কেন ইমাজিন, আপনজন সমস্ত লোকজন চমৎকার ভাবে তারা সময় মতো চলে গেছে। তো এখন এই যে এখন যারা বাংলাদেশে আছে, তারা বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ লোক সুন্দরভাবে নিরাপদে পালিয়ে আছে। আওয়ামী লীগের লোকজন যেভাবে পালিয়ে আছে, বিএনপির লোকজন এভাবে 15 বছর পালিয়েছিল, জামাতের লোকজন আরো সুন্দরভাবে পালিয়েছিল। কাজী ডক্টর মোহাম্মদ ইউনূস যদি খালি ডান্ডাটা একটু সোজা করেন, 1 মিনিটের ডান্ডাটা সোজা করেন, আপনি গিয়ে দেখবেন যে এখন যে সমস্যাগুলো দেখছেন, মব দেখছেন, যে প্রবলেমগুলো দেখছেন, তার একটাও থাকবে না। তো কাজী তার যে এই যে মানে ভিতরে যে বোধ, রাজনীতি করার যে বোধ, এই বোধটার মধ্যে আপাত দৃষ্টিতে আমি কোনো যাকে বলে হয় বিপদ এবং বিপত্তি দেখছি না। এর কারণ হলো বাঙালি স্বভাবে ডান্ডা মারলে ঠান্ডা হয়ে যায়, আর যখন আপনি ডান্ডা মারতে পারেন না তখন আপনার প্রতি খুব অত্যাচারী হয়ে পড়ে, ভীষণ রকম অত্যাচারী হয়ে পড়ে। এটা হলো স্বাভাবিক। তো এই মুহূর্তে প্রকৃতি, পরিবেশ সবকিছু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আছে। তো এই পক্ষে থাকা অবস্থায় তার এমন কি দায় ঠেকেছে, এমন কি দুঃখের মধ্যে তিনি পড়েছেন যে এখন তিনি ভোট দিয়ে তিনি বিএনপিকে ক্ষমতায় বসাবেন, আর ক্ষমতায় বসার পর বিএনপি কালকেই জিজ্ঞাসা করবে যে আপনি এই 7 মাস 8 মাস বসে বসে কি করছেন, কত টাকা খেয়েছেন, কত টাকা নিয়েছেন, এই কাজ তিনি কেন করতে যাবেন? ফলে তিনি তার মতো করে এগোচ্ছেন, আমি এখানে অন্য কিছু দেখছি না। রনি ভাই, আপনাকে আমাদের বেশিরভাগের মানে স্মৃতিতে এবং প্রথম দেখাতেই যদি বা আওয়ামী লীগের সাবেক এমপি বলে মনে পড়ে, মানে 2008 সালে আপনি আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন এবং তারপর সংসদে আপনি একটা খুবই মানে আপনার একটা প্রাঞ্জল উপস্থিতি ছিল, হ্যাঁ। কিন্তু 2018 সালের নির্বাচনের আগে আপনি গিয়ে বিএনপিতে যোগ দেন এবং সে সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে মানে একটা আবেগময় অভ্যর্থনা হয় আপনার, এবং 2018 সালের নির্বাচনে আপনি বিএনপি থেকে নির্বাচনও করেন পটুয়াখালী 3 আসনে, আপনার যেটা আসন। তো আমার কথা হচ্ছে, আপনি বলছিলেন যে সবকিছু ডক্টর ইউনূসের এখন পক্ষে আছে। আমার বিশ্লেষণ বলে আপনার দল বিএনপির এখন সবকিছু বিপক্ষে আছে। মানে নির্বাচনটা তো আসলে বিএনপির জন্য খুব জরুরি ছিল এখন 15 বছর অপেক্ষার পর। মানে দলের ভেতরে কি আলাপ হচ্ছে, এই দল নির্বাচনে আদৌ প্রস্তুত কিনা, আপনি যদি আপনার এলাকার কথাটাই বলেন। আর বিএনপি যে নির্বাচন সহজে পাবে না এবং তারেক রহমান ফিরতে পারবে না, এই বিষয়গুলো নিয়ে আপনি একমত কিনা, কিভাবে দেখেন? মানে বিএনপি বিপদ থেকে উদ্ধার পাবে কি করে? না, প্রথমত হলো যে পুরো পরিস্থিতি আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত বিএনপির ফেভারে ছিল, এবং তারেক রহমান সাহেব যদি 8 তারিখে চলে আসতেন বা 5 তারিখে চলে আসতেন, তাহলে কে হবে প্রধান উপদেষ্টা, এটা তারেক রহমানের সিদ্ধান্তই হতো। এটা হলো বাস্তবতা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নির্বাচিত হতেন, নির্বাচিত হওয়ার পরে তিনি প্রথমে গিয়ে বেগম জিয়াকে সালাম করে তাকে আসতে হতো। দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি। কিন্তু ওই সুযোগটা আসলে বিএনপি গ্রহণ করতে পারেনি। মানুষের রাজনৈতিক জীবনে যে সুযোগগুলো আসে, ইটস এ ম্যাটার অফ 1 আওয়ার। যেমন আমি বিএনপি আওয়ামী লীগের মনোনয়ন পেলাম, এটা আমার 1 ঘন্টার সিদ্ধান্ত ছিল। তখন আমাকে 1 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমি করবো কি করবো না। দেখুন, রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো, এটার জন্য আসলে 1 ঘন্টার বেশি সময় নিতে হয় না। বিএনপি আসলে এই সময়টা নিতে পারেনি। ফলে কি হলো, যে জিনিসটা হয়েছে সেটা হলো বিএনপির যে খারাপ মানুষগুলো, যেগুলো চাঁদাবাজি, দুষ্টমি, বদমাইশি, গুন্ডামি, এই কাজে অভ্যস্ত, তো তারা ওই আওয়ামী লীগের যে কাজগুলো চলছিল, চাঁদাবাজি থেকে যে জায়গাগুলো, এই জায়গাগুলো তারা দখল করে নিয়েছে সারা বাংলাতে। এখন এটা কোনো অবস্থাতেই দলের হাইকমান্ডের নিয়ন্ত্রণে নেই। তারা অনেক চেষ্টা করছে, কত বহিষ্কার করবে। বহিষ্কারে এখন ঘটনা হলো যে যেখানে কারণ বাজারে 10 কোটি টাকা যদি পার ডে চাঁদাবাজি হয় কারণ বাজারে, এখন 10 কোটি টাকা যদি হয় এবং এই সিন্ডিকেটের সঙ্গে যদি 50 জন লোক জড়িত থাকে, আপনি তাদেরকে দল থেকে বহিষ্কার করেন বা না করেন, কি আসে যায় বলেন? প্রতিদিন তো তারা 10 কোটি টাকা আয় করছে, এবং তারা মনে করে যে আগামী 3 মাস যদি আমি এই সুযোগ পাই, আমার আর জীবন আর কিছু করার দরকার নেই। তো এই হলো অবস্থা। এভাবে কারণ বাজার আছে, এভাবে গাবতলী আছে, এভাবে সায়দাবাদ আছে, এইভাবে চট্টগ্রাম বন্দর আছে, এইভাবে যে সকল জায়গাতে মাদক চোরা চালানি হয়, গরু চোরা চালানি হয় সীমান্ত অঞ্চলগুলোতে, সেখানে তো হাজার হাজার কোটি টাকার এই কাজগুলো, যেগুলো গত 15 বছর যাবৎ আওয়ামী লীগের লোকজন করেছে, সেই জায়গাগুলো তো কেউ না কেউ দখল করেছে। তারা কারা? এবং যারা দখল করেছে তারা বিএনপির কেন্দ্রীয় কমান্ডকে মানছে না, তারা তাদের মতো চলছে। তো এটা বিএনপির জন্য একটা মারাত্মক বিপদ এবং বিপত্তি। ফলে এলাকাতে গিয়ে যদি ফেয়ার অ্যান্ড নিউট্রাল ভোট হয়, তখন এই সমস্যাগুলো সবার আগে আসবে। আমি যে ভোট গিয়ে চাইবো, এর কারণ হলো আমার এলাকাতে যে চাঁদাবাজিগুলো হচ্ছে, আমি তো বন্ধ করতে পারছি না, আমার কথা ওসি শুনছে না, কোনো কিছু শুনছে না। তাহলে এখন লোকজন আমাকে ভোট দেবে কেন? কেউ ভোট দেবে না। বলে যে আপনার ওই যে রাস্তার ছেলেরা গিয়ে আমার এই দোকান বন্ধ করছে, আমার কাছে এত টাকা নেই, আগে টাকা দেন, আপনি বিচার করেন। এখন ওই ছেলে এরকম শক্তিশালী হয়ে গেছে গত 6-7 মাসে, সে ইচ্ছা করলে আমাকে এলাকায় ঢুকতে দেবে না। এই গেল একটা সমস্যা। 2 নম্বর সমস্যাটা হলো যে আগামীতে বিএনপি যারা মনোনয়ন পাবে, তারা সবচেয়ে ডেঞ্জারাস একটা অবস্থায় হবে। অর্থাৎ এই মনোনয়ন যদি মির্জা ফখরুল সাহেব সিগনেচার করেন, তারেক রহমান সাহেব সিগনেচার করেন, বা রিজভী সাহেব সিগনেচার করেন, আর আমি পাই, তাহলে আমরা সবাই আসলে ওই বিএনপির যে বিদ্রোহী গ্রুপ, তাদের টার্গেটের মধ্যে থাকবো। অর্থাৎ আমার এলাকাতে আমি মনোনয়নে গিয়েছি, আমার এগেনস্টে
5 জন দাঁড়িয়ে গেছে, আর এই 5 জনকে নিয়ন্ত্রণ করার মতো শক্তি এখন বিএনপি নেই, এবং তারা 5 জন একত্র হয়ে যে মনোনয়ন পেয়েছে তাকে এলাকায় ঢুকতে দেবেন। এর কারণ হলো এখন বিএনপির বাস্তবতা হলো প্রতিটি এলাকাতেই 2 থেকে 3টে করে কমিটি আছে। এই কমিটি যে যার মতো করে চালাচ্ছে, এবং ওই কমিটির লোকজনই এলাকা ভিত্তিক তারা এলাকা ভাগাভাগি করে নিয়েছে। এই গেল একটা। আবার 2 থেকে 3টে কমিটির বাইরে 4 থেকে 5 জন করে প্রার্থী আছে, তারাও তাদের মতো করে এখানে ক্যাডার দলীয় লোকজন সেভাবে তারা ভাগ করে নিয়ে আছে। আর সত্যিকার অর্থে যারা এলাকাতে একেবারে বোনাফাইড জনপ্রিয় প্রার্থী, তারা এলাকাতে ঢুকতে পারছে না। কারণ জনপ্রিয় প্রার্থী যারা, তাদেরকে ন্যায় বিচারের কথা বলতে হবে, তাদেরকে জনগণের কথা বলতে হবে। কিন্তু এখন যারা যে কাজকর্মগুলো করছে তাদের সাথে যারা জনপ্রিয় প্রার্থী, তাদের তো একটা শ্রেণী শত্রুতা। তো যার জন্য যখন এই নির্বাচনের এই যে পরিবেশটা শুরু হবে, সেই পরিবেশটা শুরু করার আগে যে অপারেশন ক্লিন হার্ট করে যদি এই বিএনপির লোকদের বা জামাতের লোকদের বা যারা চাঁদাবাজি করছে, সমন্বয় এখন যারা খারাপ কাজ করছে, তাদেরকে দিয়ে যদি আপনি মাঠ খালি করতে যান, এটা কেমন হয়ে যাবে রীতিমতো। এটা সাধারণ একটা বিষয় নয়। যেখানে একটা ছোট ঢাকার শহরে 4-5 জন লোক একটা মক করছে, পুলিশ মানে মিলিটারি 3-4টে গাড়ি সেখানে যাচ্ছে, সেই 4-5 জন লোকের এত সাহস বেড়ে গেছে, সেই মিলিটারিদেরকে তারা ভুয়া করে গালাগালি করছে। পুলিশের একজন সহকারী কমিশনারকে ধরে লোকজন গায়ে ঘুষাঘুষি করে তাকে মারধর করছে। তো এই যে একটা পরিবেশ পরিস্থিতি হয়ে গেছে, এখানে বিএনপি একটা ইলেকশন করবে, সেই ইলেকশন করে রাতে সেখানে জয়লাভ করবে, এর কোনো সম্ভাবনা আমি দেখছি না। এটা সম্ভব না। আর 2018 সালের নির্বাচনে আমি যে বিপদে পড়েছিলাম, আমি এই প্রসঙ্গটা একটু আমি আমার প্রশ্নটা যদি একটু যোগ করে দিই রনি ভাই এখানে, যে 2018 সালে যখন আপনি নির্বাচন করেন, আপনি তো নির্বাচনের আগে যোগ দিলেন বিএনপিতে, নভেম্বরে যোগ দিলেন, ডিসেম্বরে নির্বাচনটা হলো। তো সে সময়ও কিন্তু বিএনপির ভেতরে একটা অসন্তোষ, যে কোথা থেকে আওয়ামী লীগ থেকে এসে গোলাম মাওলা রনি কেন পটুয়াখালী 3 আসনের মনোনয়ন পাবে। এবং সে সময় আমরা দেখলাম আপনি বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা রিজভী সাহেব যদি মনোনয়নে স্বাক্ষর করেন। মনোনয়ন কিন্তু হয়েছিল আমরা জানি যে লন্ডন থেকে তারেক রহমান সাহেব সব মনোনয়ন দিয়েছেন। তো এই জায়গা থেকে ব্যাপক তো একটা অসন্তোষ ছিল বিএনপির ভেতরে, এবং 2018-তেও তো আমরা দেখেছি যে এক একটা আসনে আসলে 4-5 জন বিএনপির প্রার্থী হওয়াতে ইচ্ছুক লোক কাজ করছেন। কাজেই আওয়ামী লীগ নির্বাচনটিতে প্রশাসনিক প্রভাব খাটিয়েছে, সেটা একদিকে যেমন সত্যি, বিএনপি ছত্রভঙ্গ ছিল সেটাও তো সত্যি না। এখানে আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা বলি, এবং অলমোস্ট সব জায়গাতে সেম ঘটনাই ঘটেছে। যেমন আমার এলাকাতে আমার একটা জনপ্রিয়তা আছে, আমার একটা শক্তিমত্তা আছে। যদি স্বাভাবিক অবস্থা থাকে, এখন যদি স্বাভাবিক অবস্থা থাকে, অর্থাৎ মিলিটারি সেখানে আর্মির কথা মতো সবকিছু চলছে, থানা পুলিশের কথা মতো সবকিছু চলছে, সেই অবস্থাতে আমি বিএনপির নমিনেশন নিয়ে যাই বা আওয়ামী লীগের নমিনেশন নিয়ে যাই বা জামাতের নমিনেশন নিয়ে যাই কিংবা স্বতন্ত্র যাই, পুরো এলাকা রাজনৈতিক পরিস্থিতি আমার অনুকূলে আনতে আমার সময় লাগবে হাইয়েস্ট 2 থেকে 3 ঘন্টা। এর কারণ হলো জনগণ ভেরি পাওয়ারফুল। কিন্তু এখন যে গুন্ডাতন্ত্র চলছে, গুন্ডার রাজত্ব চলছে, গুন্ডার রাজত্বের মধ্যে যেখানে পুলিশ পালিয়ে বেড়াচ্ছে, সেনাবাহিনী এগিয়ে আসছে না, সেখানে জনগণ আমাকে যদি মেরেও ফেলে, জনগণ সামনে আসবে না। 18 সনে ঠিক সেম ঘটনাটা ঘটছে। প্রথমে বিএনপির লোকজন ভয় পেয়ে গেল যে সে অনেক শক্তিশালী লোক, সে মানে এত টিকা দিয়ে একটা ইলেকশন আনলো, তারা আমাকে ভয় পেল। কিন্তু কতদিন পরে যখন দেখলো যে সেখানে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই, টিওনো সাহেব, ওসি সাহেব, এসপি সাহেব তারা বাসার সামনে দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগের গুন্ডাদের লেলিয়ে দেয়, যা ওনার বাসায় ঢিল মারো, ওনাকে গালাগালি করো, তখন বিএনপির ওই যে যারা আমার মনোনয়ন পছন্দ করেনি তারা মজা পেয়ে গেল, তারাও তখন ওই আওয়ামী লীগের লোকের সাথে যোগ দিয়ে এই সবাই মিলে বিএনপি আওয়ামী লীগ সবাই মিলে আমার বাসার চারিদিকে ঘেরাও করে এই গালাগালি মারামারি কাটাকাটি আমার জীবন নিয়ে টানাটানি। এইরকম যে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে যখন আপনি পড়ে যাবেন, তখন প্রাণ বাঁচানোটা একটা দায় হয়ে যায়। তা আমরা যারা একবার ওই দুরবস্থার মধ্যে পড়েছি, আমরা তো 100% যখন দেখবো যে আইন শৃঙ্খলা স্বাভাবিক হয়নি, কোনো অবস্থাতে আমরা নির্বাচনের মাঠে যাব না। এটা হলো বাস্তবতা। এখন সেই বাস্তবতাটা এখন তৈরি হয়নি। আপনার জন্য তো আরেকটা বাস্তবতা আছে, মানে এবার তো পটুয়াখালী 3 আসন, সেই আসনে মানে আপনার আসনে এবার তো তারেক রহমান সাহেবের পছন্দ হচ্ছে নুরুল হক নুরু, যিনি এর আগের বার কোটা বিরোধী আন্দোলন থেকে ছাত্রনেতা হলেন এবং নিজের দল গড়েছেন। তো দলীয় নেতাকর্মীকে তারেক রহমান সাহেব এবং বিএনপি বলে দিয়েছে পটুয়াখালী 3 আসনে নুরুল হক নুরুর পক্ষে কাজ করতে। তার মানে সেটাও তো আবার মানে আপনার জন্য আরেকটা বাস্তবতা। প্রথমত হলো যে আপনি কি করে ভাবলেন যে আমি আগামীতে বিএনপির মনোনয়ন চাইবো বা নির্বাচন করবো? এটা তো আমারও একটা ইচ্ছার ব্যাপার আছে। এখানে মূল ব্যাপার হলো, আপনি তো রাজনীতির নেশার কথা বলেছেন, মানে সেই জায়গা থেকে আমি একটা সন্দেহ করলাম, ধারণা করলাম যে নিশ্চয়ই নির্বাচন করতে চাইবেন। রাজনীতিবিদদের নেশা আসে দুটো কারণে। একটা হলো পরিবেশ পরিস্থিতি, ইলেকশনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, এটার কারণে চেয়ারের কারণে, চেয়ারে বসে এক ধরনের নেশা আসে, আর মাঠের রাজনীতির কারণে। তো এখন আসলে সেই 2014 থেকে এখন পর্যন্ত মাঠের যে পরিস্থিতি, এটা কোনো রাজনীতিবিদদের মধ্যে রাজনীতির নেশা জাগায় না।
কেবলই মাত্র এই দুরবস্থার মধ্যে যদি কেউ মন্ত্রীর চেয়ারে বসে, এমপি চেয়ারে বসে, চেয়ার সংক্রান্ত তার মধ্যে একটা মায়া মহব্বত আসে। এক। 2 নম্বর হলো যে বড় বড় যারা রাজনীতিবিদ রয়েছেন, যারা বড় চেয়ারে বসেন, তাদের কতগুলো চরিত্র আছে। ফার্স্ট চরিত্র হলো বেশি দিন তাদের কাউকে বেশি ভালো লাগে না। সেটা নায়ক বলেন, নায়িকা বলেন, যা কিছু বলেন, তাদের এই বেশি দিন এটা ভালো লাগে না। তো একটা সময় শেখ হাসিনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, উনি আমাকে খুবই স্নেহ করতেন। যখন আমি দেখলাম যে সালমান এফ রহমান সাহেবকে তার বেশি পছন্দ, তখন আমি মনে করলাম যে যদি সালমান সাহেবের ক্যারেক্টার ধরি আর আমার ক্যারেক্টার যদি সে রিভার্স ক্যারেক্টার, তো কাজেই এখান থেকে আমার সরে আসাই ভালো। যেহেতু সিদ্ধান্ত নেওয়ার মালিক শেখ হাসিনা, তিনি আমার চাইতে সালমান সাহেবকে বেশি পছন্দ করছেন, সালমান সাহেবকে খুশি করার জন্য আমাকে জেলে পাঠিয়েছেন। কাজেই সেই দল নৈতিকভাবে করার মতো কোনো যোগ্যতা আমার নেই। এই গেল এক। 2 নম্বরে আবার যখন এই দলে আসলাম, এই দলে আসার পরে তারেক রহমান সাহেব তো আমাকে আহ্বান করে এনেছেন, আমাকে ভালোবেসেছেন, আমাকে পছন্দ করেছেন, আমাকে আনলেন কেন? আমি তো ওনার কাছে যাইনি, আমি বিএনপির মনোনয়ন কিনিও নাই। আমাকে জাস্ট ইনভাইট করে আনা হয়েছে, সম্মান দিয়ে আনা হয়েছে। আপনি বললেন যে আমি যেদিন বিএনপির অফিসে গেছি ওই দিন আনন্দের বন্যা বয়ে গেছে। তো এখন আমাকে তার ভালো লাগে না, এখন তার ভালো লাগে নুরুল হক নুরুকে। তো নুরুকে যখন তার ভালো লাগে, এটা তো জাস্ট একটা নারীর মতো। আপনার স্বামী দ্বিতীয় বিয়ে করতেছে, অন্য একটা নারীর প্রেমে পড়ছে, সেটা বুয়া হোক আর যা হোক না কেন, যদি কোনো আত্মমর্যাদা থাকে, আপনার তো স্বামীর পিছিয়ে কান্নাকাটি করা উচিত না, ওগো তুমি আমাকে রাখো, বুয়ার পিছিয়ে আর ঘুরো না, অমুকের পিছনে ঘুরো না। এখন জনাব তারেক রহমান সাহেবের সাথে জনাব নুরুল হক নুরুর এখন ঘনিষ্ঠ বন্ধুত্ব। বুঝতে হবে তারেক রহমান সাহেবের আমার যে জায়গা থেকে আমি তার সাথে বন্ধুত্ব করতে পারিনি, বা আমি তার বন্ধু হওয়ার উপযুক্ত নয়। তার বন্ধু হওয়ার উপযুক্ত গিয়াসউদ্দিন আল মামুন, তার বন্ধু হওয়ার উপযুক্ত আপনার নুরুল হক নুরু। এখন ফলে তাদেরকে তিনি মনোনয়ন দেবেন, আমাকে তিনি দেবেন না। তো এটা নিয়ে আমার দুঃখ পাওয়ার কি আছে, এটা নিয়ে আমার কষ্ট পাওয়ার কি আছে? দিস ইজ আ রিয়ালিটি। দল তার, এবং আমাদের দেশে যে সামন্ততান্ত্রিক যে ব্যবস্থা, পরিবারতন্ত্র, সেখানে এই দলের নেতৃত্ব যে পরিবারের হাতে থাকে, তিনি রাত বলে রাত, দিন বলে দিন। তারেক রহমান সাহেব শুধু নুরুকে, আজ নুরুকে নিল, কালকে যদি নুরুর পরিবর্তে যদি বলে যে না আমি নুরুর বাসার কাজের লোকের মনোনয়ন দেব, ওটাই হয়ে যাবে। তো এটা নিয়ে আমার কোনো বোধ এবং বুদ্ধি নাই। আমি যেটা চিন্তা করছি নবনীতা বা করি, সেটা হলো আমার এই কর্মজীবন তো বহুদিনের। তারেক রহমান সাহেব আমার ডিপার্টমেন্টের ছাত্র, আমাদের ল ডিপার্টমেন্টের ছাত্র, আপনি হয়তো জানেন। সে আমাদের ডিপার্টমেন্টের ছাত্র এবং আমার 1 বছরের জুনিয়র। তো জানে, তো যার জন্য বন্ধু বান্ধব, পরিবার, সব দিক থেকে আমরা চিনি, একই দিক থেকে চিনি। তো সেই মানুষটি এখন কারণে তার ভালো লাগছে জনাব নুরুল হক নুরুকে। আমি যদি বিএনপি করি, জনাব তারেক রহমান সাহেব যদি আমাকে নির্দেশ দেন, তাহলে আমার উচিত হবে জনাব নুরুর ইলেকশন করে দেওয়া, তাকে টাকা দিয়ে সাহায্য করা, এবং এটাই দল করতে হলে আমাকে এটা করতে হবে। আর যদি আমি বলি যে না আমার দল করবো না, আমার তো স্বাধীনভাবে চলার অধিকার আছে। 1। 2 নম্বর হলো যে আমি এই সমাজে সেই আমার 1986 সন থেকে আমার ক্যারিয়ার শুরু, 1986 থেকে একেবারে কষ্ট করে করে আজকের যে অবস্থায় এসেছি, এখানে আসার জন্য আমার পরিশ্রম, মেধা, যোগ্যতা, আল্লাহর দয়া করুণা, কিন্তু কখনো কারো জুতো টানতে হয়নি, কারো করুণা নিতে হয়নি, কারো কাছে মাথা নোয়াতে হয়নি। প্রকৃতি আমাকে এমন সুযোগ করে দিয়েছেন, আমার সম্মান মর্যাদা সবসময় অক্ষুণ্ণ থেকেছে। আমি কখনোই এই সমাজে গুরুত্বহীন ছিলাম না, 86 সনে গুরুত্বহীন ছিলাম না, এবং আজকের এই দিনে নুরুকে যদি মনোনয়ন দিয়ে দেওয়া হয়, তারপরেও নুরুর চেয়ে আমার গুরুত্ব কমবে বলে আমার কাছে মনে হচ্ছে না। এমনকি আমি যখন এখানে মানে আপনি তো খুব একদম শীর্ষ পর্যায়ের নেতাদের প্রিয় ছিলেন, বাংলাদেশের প্রধান 2 দলের, আওয়ামী লীগের এবং বিএনপির। তারেক রহমান নিজে আপনাকে বিএনপিতে আমন্ত্রণ জানিয়েছেন, বলছেন ওই অনুষ্ঠানে মনে আছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে খালেদা জিয়া বিশেষভাবে আনন্দিত আপনি বিএনপিতে যোগ দেওয়ায়, আর শেখ হাসিনার আপনি খুবই স্নেহভাজন ছিলেন, আপনি নিজেই বলছেন। মানে এই 2 দলকে আপনি সাংগঠনিকভাবে, রাজনৈতিক কাঠামোর দিক থেকে, মানে আপনি এই 2 দলকে তুলনামূলক বিচার করবেন কিভাবে, মানে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে? আওয়ামী লীগের মধ্যে হোমোজেনিয়াসনেসটা খুব বেশি, একেবারে পিওরিটি। ছাত্রলীগ করবে, আওয়ামী লীগ করবে, যুবলীগ করবে, আওয়ামী লীগ করবে, তারপরে বাপ আওয়ামী লীগ করে, ছেলে আওয়ামী লীগ করবে। এই যে বংশ পরম্পরায় হোমোজেনিয়াসনেসটা, যেটা বিএনপির মধ্যে নেই। 2 নম্বর হলো যে পলিটিক্যাল বাঙালি আবহমান বাংলার যে কৃষ্টি এবং কালচার। যেমন আমি ধরেন বিএনপিতে চলে আসছি, কিন্তু আমার সবসময় একটা বিশ্বাস ছিল যে রাত 12টার সময় যদি আমি গণভবনের সামনে যাই, যে কোনো সময়, একেবারে শেখ হাসিনার পতনের দিন পর্যন্ত আমার বিশ্বাস ছিল যে রাত 12টার সময় যদি যাই, এবং উনি যদি জানেন যে গেটে গোলাম মোল্লা রনি এসেছে, উনি দরজাটা খুলে আমাকে দেখা করবেন এবং আমার 1 কাপ চা খাওয়াবেন। এবং এই কালচারটা শেখ হাসিনা থেকে শুরু করে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, উপজেলা পর্যায়ের যে কোনো আওয়ামী লীগ নেতার কাছ থেকে আপনি আশা করতে পারেন।
ইটস এ ফ্যামিলি ফেলোশিপ, পারিবারিক একটা, যে কোনো নেতার কাছে যাবেন, এমপি সাহেব আপনাকে ঘরের মধ্যে নিয়ে যাবে, তার স্ত্রীর সঙ্গে বসিয়ে আপনাকে ডাল ভাত খাওয়াবে, কাজ করুক বা না করুক, এবং আসার সময় আপনার পকেট থেকে হয়তো 500 টাকা রেখে দিবে, কিন্তু আপনাকে আদর যত্ন করবে। এই জিনিসটা বিএনপির মধ্যে নাই। আমি এখন পর্যন্ত কল্পনা করতে পারি না, আই ক্যানট ইভেন, যে আমি লন্ডনে যাব, তারেক রহমান সাহেবের বাসায় আমি রাতে থাকবো, তার ওয়াইফকে আমি ভাবি ডাকবো, আর সে আমাকে রাতের বেলা রান্না করে খাওয়াবে। আই ক্যানট ইভেন ইমাজিন। আমি কোনোদিন বিএনপির যে বেগম খালেদা জিয়া ছিলেন, উনি আমাকে অত্যাধিক স্নেহ করতেন। আমি শুনেছি, ওনার সাথে আমার কখনো দেখা হয়নি। উনি আমার লেখা পড়তেন, নিয়মিত আমার লেখা পড়তেন, আমার টক শো দেখতেন, এবং বিভিন্ন জনের কাছে প্রশংসা করতেন। আমি যখন আওয়ামী লীগে ছিলাম, উনি বলতেন যে রনির মতো একটা ছেলে যদি আসতো, বা রনিকে আনা যায় না, এই ধরনের কথাবার্তা উনি বলতেন। কিন্তু এত স্নেহের পরেও আমার কোনোদিন বিশ্বাস জন্ম নেয়নি যে ওনার বাসার সামনে যাব, বিনা নোটিশে ওনার সাথে দেখা করব, আর ওনার পাশে বসে উনি আর আমি একসাথে 1 কাপ চা খাবো। এইরকম সাহস, শক্তি, চিন্তা নাই। এবং একই অবস্থা মির্জা ফখরুল সাহেব ক্যানট ইভেন ইমাজিন যে বেগম জিয়ার সাথে এক টেবিলে বসে চা খাবেন, বেগম জিয়া বলবেন যে আচ্ছা ফখরুল সাহেব আপনি আসছেন, আপনার জন্য আমি আজকে নিজ হাতে রান্না করেছি। বাট এই জিনিসটি শেখ হাসিনার কাছ থেকে যে কোনো লোক আশা করতে পারে। ইভেন এতে কি আসে যায়, এতে কি আসে যায়, মানে এটা আপনার কাছে এত ইম্পর্টেন্ট কেন? মানে রাজনৈতিক দলের নেতার বাড়ির দরজা সবসময় খোলা থাকতে হবে কেন? তাকে চা খাওয়াতে হবে কেন? এটা আমাদের দেশের যে আর আমি এর সাথে এটাও যোগ করতে চাই, মানে যদি শেখ হাসিনা নারী না হতেন, তাহলে তো উনি রান্না করে আপনাকে খাওয়াতেও পারতেন না। নারী না হলে বঙ্গবন্ধু যদি হতেন, ধরেন বঙ্গবন্ধু তো সেম কাজটাই করতেন, ওই টেবিলে নিয়ে ওই কাজটাই করতেন, খাওয়াতেন। মানে এখানে নারী পুরুষ আমি আজ আওয়ামী লীগ হিসেবে বলছি না, মানে এই খাওয়া, মানে এই কালচারটা এত গুরুত্বপূর্ণ কেন রাজনীতিতে? মানে আপনি একটা খুব বেসিক জায়গায় একটা পার্থক্য বলেছেন। এই কালচারটা হলো যে আমাদের দেশের যারা গরিব মানুষ, আমজনতা, 90% গরিব মানুষ এইটাকে পছন্দ করে। আপনি কাউকে একটু হাত বুলিয়ে দিলেন, খাবার টেবিলের পাশে দাঁড় করিয়ে একটু মুখে খাবার খাইয়ে দিলেন, অথবা একসাথে বসে 2 ডাল ভাত খেলেন, অন্য লোক তাকে যদি 1 কোটি টাকাও দেয়, সে তার পক্ষে যাবে না, আপনার সঙ্গে থাকবে। আর এই অভ্যাসটার কারণে আওয়ামী লীগের রাজনীতি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে শেষ হবে না। সাধারণ মানুষকে মুগ্ধ করার জন্য এই যে অভ্যাসটা হোমোজিনিয়াসলি আওয়ামী লীগের মধ্যে আছে, যেটা বিএনপির মধ্যে নেই। আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে না? মানে কেন? মানে যেই ছাত্ররা গণ অভ্যুত্থানে বিজয়ী হয়েছে, তারা তো বলছে যে বাংলাদেশের মাঠে, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ রাজনীতি, এই নামে রাজনীতির আর কোনো সুযোগ নাই। তো এবং বাংলাদেশের মানুষ কি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে একটা বলে নাই যে আওয়ামী লীগ তারা আর চায় না? এটা ঠিকই বলেছেন, এটা কন্ডিশনালি ঠিক। সেটা হলো আওয়ামী লীগের যে দুর্নীতি, শেখ পরিবারের যে দুর্নীতি, মন্দ কাজগুলো, এইগুলো পুনঃপ্রতিষ্ঠিত হবে না। যে মানুষগুলো চলে গেছে, যে মানুষগুলোর বিরুদ্ধে এরকম অভিযোগ এসেছে, যেটা 75-এ এসেছিল, তারা কোনো অবস্থাতে রাজনীতিতে রিভাইভ করতে পারেনি, এমনকি তাদের পরবর্তী জেনারেশনও পারেনি। 75-এ কিন্তু একটা সেট শেষ হয়ে গেছে। 75-এর পরে জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, তারা 73 থেকে 75 পর্যন্ত বঞ্চিত ছিল, কিন্তু আওয়ামী লীগ করেছে। আগামীতে যে আওয়ামী লীগ আসবে, সেটা হলো এই গত 15 বছরে যারা বঞ্চিত হয়েছে কিন্তু এই আওয়ামী চরিত্র ধারণ করে, উইথ গুড সেন্স, তারাই এই দলটাকে অর্গানাইজ করে আওয়ামী লীগের রাজনীতি, সেটা যে নামেই হোক না কেন, এই ধারা রাজনীতি, অর্থাৎ গণমানুষের রাজনীতি, ফিউডাল যে মানে মুসলিম লীগের যে ফিউডাল মেন্টালিটি, এই ফিউডাল মেন্টালিটির এগেনস্টে যে গণমানুষের রাজনীতি, এটা বাংলাদেশে কেউ বন্ধ করতে পারবে না, কোনো অবস্থাতেই বন্ধ করতে পারবে না, কারণ এটার সাথে তো মানুষের নারীর বন্ধন, হৃদয়ের বন্ধন। এবং সেটা আপনি বলছেন আওয়ামী লীগ রাজনীতির সাথে যারা জড়িত, তারাই সেই রাজনীতিটাকে রিভাইভ করবে। সেটা মানে কারণ ওই যে মানে আমরা যখন এমনকি হাসি ঠাট্টার ছলেও আপনিও বলছিলেন এই যে পালিয়ে যাওয়ার কথা, মানে আওয়ামী লীগের তো আর সকল নেতাকর্মী, মানে আওয়ামী লীগের সিংহভাগ নেতাকর্মী, আর যদি ধরি 40% ভোট এখন গিয়ে 30% ভোটেও ঠেকেছে, তাহলে 30% ভোট সেটা তো বাংলাদেশেই রয়ে গেছে। তো এই মানুষদের রাজনীতি আপনি বলছেন রিভাইভ করবে, কবে করবে? এবং মানে কার নেতৃত্বে করে? মানে এই যে 7 মাসে আমরা তো কোনো একজন নেতাকে ঘুরে দাঁড়াতে দেখলাম না, জোহরা তাজউদ্দিন হয়ে দাঁড়াতে দেখলাম না। না, প্রথমত এই মুহূর্তে তো জোহরা তাজউদ্দিন থাকতে হবে। আমাদের এই দেশে গত কন্টিনিউয়াসলি 15টা বছরে আওয়ামী লীগের, ধরেন যাদের বয়স ছিল 2009 সনে 40 বছর, তাদের বয়স হয়ে গেছে এখন কত? 55 বছর। যাদের বয়স ছিল 50 বছর, কত হয়ে গেছে? তাহলে এই 15 বছর যাবত যারা বঞ্চিত হয়ে গেছে, তারা কিন্তু শেষ হয়ে গেছে, তারা আর দাঁড়াতে পারবে না, এবং তারা ওইভাবে পরিচিত ফেজ নয়। এখন বাংলাদেশে ধরে যে সমস্ত লোক পরিচিত, যেমন আমি পরিচিত ফেজ ছিলাম, আমি এখন বিএনপিতে আছি, ফজলুর রহমান বিএনপিতে আছে, হাবিবুর রহমান হাবিব বিএনপিতে আছে। এখন আওয়ামী লীগের মধ্যে যারা ক্লিন ফেজ আছে,
তাদেরকে তো শেখ হাসিনা এবং তার যারা লোকজন আছে গত 15টা বছরে তাদের ফেসকে পরিচিত করতে দেয়নি। ফেস পরিচিত হয়েছে তারা যারা দুর্নীতিবাজ করেছে, যারা ক্যাসিনো করেছে, যারা খারাপ কাজ করেছে। এই গ্রুপটি আগে শেষ হবে, এই গ্রুপটি আগে শেষ হবে। এরপর থেকে যাদের এখন নেতৃত্বের গুণাবলী আছে, যোগ্যতা আছে, কিন্তু এখনো ফেসটা তৈরি হয়নি, তারা এই বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে দেখবেন তারা ফেস তৈরি করে ফেলেছে, ফেস তৈরি করে ফেলেছে। আমরা এই 6 মাস 1 বছর আগেও সার্জিস নামে যে একটা লোক বাংলাদেশে আছে আমরা কি জানতাম? আমরা কি এই মাহফুজ আলম নামে একজন লোক আছে আমাদের দেশে, সে যে একজন উপদেষ্টা হবে আমরা এটাকে কল্পনা করেছি? তো এই আসলে সময় নেতা তৈরি করে ফেলে। যেহেতু ফিল্ড তৈরি করা আছে, রাজনৈতিক গ্রাউন্ড তৈরি করা আছে, পরিবেশ তৈরি করা আছে, এলিমেন্ট আছে, সবকিছু আছে, তো কাজেই এখানে নেতা তৈরি হয়ে যাবে, অল অন এ সাডেন তৈরি হয়ে যাবে। আপনি ধরুন ভিনি ভিডি ভিসি, জুলিয়াস সিজারের বক্তব্য, যুদ্ধ হচ্ছিল, সে কখনো নেতা হতে চায়নি, সিভিল ওয়ার হচ্ছিল, সে সিভিল ওয়ারের মধ্যে সে হঠাৎ করে সে নেতা হয়ে গেল। নেপোলিয়ন বোনাপার্ট ওয়াজ এ সিম্পল ক্যাপ্টেন। আপনি ফ্রেঞ্চ আর্মিতে যেখানে 12 লাখ সৈন্য ফ্রেঞ্চ আর্মিতে, সেখানে একজন ক্যাপ্টেন কি 70 থেকে 75 জন গ্রুপের একজন লিডার, হি বিকাম দ্য এম্পারোয়ার, একজন ক্যাপ্টেন সম্রাট হয়ে গেল। ফ্রেঞ্চ রেভলিউশন তাকে নেতা বানিয়ে দিল। এইরকম সময় নেতা তৈরি করে ফেলে। তো এখন বাংলাদেশে যে সময়টা, এই সময়টাতে দেখবেন অনেক নেতা তৈরি হয়ে গেছে, আপনার আমার বলতে হবে না। আর আপনি আমি যদি এগুলো বলতেই পারতাম আর সবকিছু ক্যালকুলেশন করতে পারতাম, তাহলে পৃথিবীতে প্রকৃতি থাকতো না, আল্লাহ থাকতো না, রাসূল থাকতো না, ধর্ম থাকতো না। কিছু কিছু জিনিস তো মানে অলৌকিক, কিছু কিছু জিনিস অতি মানবীয় থাকে। কিন্তু শেখ হাসিনা তো শেখ হাসিনা কি রাজনীতিতে ফিরতে পারবে? মানে সেটা আপনি একরকম বোধহয় উত্তর দিয়েছেন, তবু আরো স্পষ্ট করে জানতে চাই, মানে শেখ হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা দেখেন কিনা? আছে, দুই ভাবে। মানে উনি তো রাজনীতিতে আছেন, মানে বাংলাদেশে ফেরার না। প্রথমত যদি স্বাভাবিক রাজনীতি ধরেন, জনগণের সমর্থন নিয়ে স্বাভাবিক অবস্থায় তিনি বাংলাদেশে ফিরে এসে রাজনীতির হাল ধরে আবার রাজনীতি করবেন 81 সনে যেভাবে এসেছিলেন এইভাবে, এটা একেবারে শুয়ের পিছন দিয়ে একটা উট ঢোকা যতটা কঠিন তার চেয়ে কঠিন, অসম্ভব বিষয়। কিন্তু শেখ হাসিনা ভারত যদি চায় তাকে এখানে ইনসার্জেন্সি করে জোর করে ক্ষমতায় বসাবে, চক্রান্ত করে বসাবে, এটা সম্ভব। এরকম হাজার হাজার ঘটনা পৃথিবীতে ঘটেছে আদিকাল থেকে আজ অবধি। ফলে ভারত যদি এখানে মনে করে এটা ম্যাটার অফ তাদের প্রেস্টিজ এবং এটা তারা করবে, এবং এই কাজটা তারা চেষ্টা করলে এটা সম্ভব, এটা ভারত করার মতো শক্তি, সামর্থ্য, পরিবেশ পরিস্থিতি ভারতের রয়েছে, এবং সেটা ভারত করবে কি করবে না, শেখ হাসিনা আসবে কি আসবে না সেটা ব্যাপার। ফলে শেখ হাসিনাকে নিয়ে খুব বেশি হতাশ হওয়ারও নাই, আবার খুব বেশি আনন্দিত হওয়ারও নাই। মানে বঙ্গবন্ধুকে আমি যেভাবে দেখি, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ফেলা হলো, এবং তখন বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীর মধ্যে যে একটা বন্ধুত্ব, বিশ্বাসের সম্পর্ক, আস্থার সম্পর্ক, সেইটা তো মানে একটা খুবই প্রবাদ প্রতিম ছিল। তো সেই অবস্থাতেই মানে এই কাজ ভারত করলো না, ভারত শেখ হাসিনার জন্য এই কাজ করবে কেন? আচ্ছা, আপনাকে আগেই থামিয়ে দিতে চাচ্ছিলাম, আমি জানতাম যে আপনি প্রশ্ন করেন। প্রথমত হলো যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত ছিল, এবং শেষের দিকে বঙ্গবন্ধুর সঙ্গে প্রায় 1 বছর ইন্দিরা গান্ধীর দাগমোড়া সম্পর্ক ছিল, এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে সিআইএ, মিলিটারি যারা ছিলেন এবং অন্যান্য যারা ছিলেন তাদের সম্পর্ক খুবই খারাপ ছিল। ভারতের নির্দেশে কু হয়েছে এবং খন্দকার মুশতাককে ক্ষমতায় বসিয়েছে ভারত। আবার পরবর্তীতে জিয়াউর রহমান যে ক্ষমতায় এসেছে, কেন এটা মনে করেন আপনি? মানে আপনার এই তত্ত্বটা কেন? মানে আমার অনেক তর্ক করবার ছিল, কিন্তু আপনার এই তত্ত্বটা কেন? এটা ইতিহাসে আপনি একটা বই পড়ে দেখবেন, M.R. আক্তার মুকুলের মুজিবের রক্ত লাল, এই বইটা পড়লেই আপনি টোটাল জিনিসটা তথ্য প্রমাণ সহকারে বুঝতে পারবেন। প্রথমত হলো যে বঙ্গবন্ধুকে যে যাই বলুক না কেন, তিনি ছিলেন 1000 বছরের শ্রেষ্ঠতম জাতীয়তাবাদী নেতা। এই বাংলাদেশকে এবং এই বাঙালিকে বঙ্গবন্ধুর মতো কেউ ভালোবাসেনি, এই কথা আমি বলবো। এবং এই কথা বলার জন্য যদি আমাকে কেউ ফাঁসিতে লটকিয়ে ফেলে, আমি তবুও বলবো যে আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী দেখেছি এই বাঙালিকে, এই ভূখণ্ডের বাঙালিকে 1000 বছর ইতিহাসে বঙ্গবন্ধুর মতো কেউ ভালোবাসেনি, কেউ বিশ্বাস করেনি, আর কেউ এইরকম পায়ের নখ থেকে চুল পর্যন্ত আপাতমস্তক বাঙালি ছিল না। আপনি তার দিকে তাকিয়ে দেখেন, ওইরকম একটা নেতা আপনি দেখতে পাবেন না যে আপাতমস্তক বাঙালি। এমনকি রবীন্দ্রনাথের চেয়েও তিনি ভালো বাঙালি ছিলেন। রবীন্দ্রনাথের দাড়ি দুড়ি দেখলে তাকে শিখ মনে হয়, কিন্তু আপনি যদি দেখেন নেতাজি সুভাষচন্দ্র বসু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শরৎচন্দ্র বসু, এদেরকে দেখলে মনে হয় এরা বাঙালি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদেরকে দেখলে মনে হয় এরা বাঙালি। তো এরকম 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি ইন টার্মস অফ ফিজিক্স, ইন টার্মস অফ কেমিস্ট্রি, ফিজিক্যাল কন্ডিশন সব মিলিয়ে। তো এই মানুষটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আসলে ভারতের কাছে বিক্রি করতে চায়নি। বাস্তবতাটা হলো যেটা এখন প্রচারিত হচ্ছে, স্বাধীনতা যুদ্ধের সময় একটা চুক্তি হয়েছিল মুজিবনগর সরকারের সাথে, তাজউদ্দিনকে ফোর্স করা হয়েছিল একটা চুক্তি করার জন্য, যে এদের পররাষ্ট্র বিষয়, অন্যান্য বিষয়। এবং বঙ্গবন্ধু এটা বের হয়ে যখন তার সামনে এটা প্লেস করা হলো, উনি এটা ছিঁড়ে ফেলেছিলেন।
টেনে ছিঁড়ে ফেলেছিলেন এবং সেখান থেকে আসলে সম্পর্কটা খারাপ হয়ে যায়। পরবর্তীতে যখন 1973-তে উনি যখন দুটো, একটা হলো ওআইসি সম্মেলনে গেলেন 74-এ, আর 73-তে উনি গেলেন হলো জোট নিরপেক্ষ আলজিয়ার্সে, সেই জোট নিরপেক্ষ আন্দোলনে। তো ওখানে ভারত গিয়েছিল। ভারত যাওয়ার পরে ভারতের ইন্দিরা গান্ধী থেকে শুরু করে ভারতের নেতা যারা আছে, হোল জোট নিরপেক্ষতা, হি ওয়াজ দ্য নাম্বার ওয়ান ম্যান। অর্থাৎ বঙ্গবন্ধুকে কেন্দ্র করে টোটাল গ্লোবাল পলিটিক্স, তখন নেলসন ম্যান্ডেলাকে কেন্দ্র করে উনি বের হওয়ার পর সারা পৃথিবী যেভাবে তাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল, ইন 1973 আলজিয়ার্সে বঙ্গবন্ধুকে কেন্দ্র করে বিশ্ব নেতৃত্ব এইভাবে জাগ্রত হয়েছিল। ফলে প্যান ইন্ডিয়ান পলিটিক্স বলতে যেটা বোঝায়, ইন্দিরা গান্ধী দেখেছিল যে বঙ্গবন্ধুকে যদি এম্পাওয়ার্ড করা হয়, তাহলে এই যে পাক ভারত উপমহাদেশীয় রাজনীতি, এটা বঙ্গবন্ধুর নেতৃত্বে চলে আসবে, আবার গ্রেটার বাংলা হবে, আবার বাংলা বিহার উড়িষ্যা হবে, আবার ভারতের যে জায়গাগুলো সেটা চলে যাবে। কাজেই সেই বঙ্গবন্ধুকে দুর্বল করার জন্য ওই ছাত্রলীগকে তারাই দুই ভাগ করেছে, ওই যে ছাত্রলীগ জাসদ তারাই তৈরি করেছে, সর্বহারা পার্টিকে তারাই অস্ত্র দিয়েছে। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। বঙ্গবন্ধুকে আমরা আরো 50 বছর পরে বঙ্গবন্ধুর ইতিহাস রচিত হবে। আবার শেখ হাসিনাকে দেখেন, এখন ভারতে আছে, ভারতে শেখ হাসিনাকে পদচ্যুত করছে। আপনি কি এটাকে আগে বুঝতে হবে? আমি শেখ হাসিনা থাকাকালীন অবস্থায় বলেছি যে শেখ হাসিনার পতন হবে ভারতের হাতে। শেখ হাসিনাকে ভারত পদত্যাগ করাইছে, শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে এটা ভারতে করাইছে, এবং আবার সেই ওখানে শেখ হাসিনাকে নিচে ভারত মূলত তাকে একটা ডলা দিয়ে শিক্ষা দেওয়ার জন্য যে তুমি শেষ হয়ে যাও অথবা আমার সেবা দাসী হয়ে তুমি বাংলাদেশে যাও, এই হলো বিকল্প। এখন সেকেন্ড প্রশ্ন, সেটা হলো 1975-এ তারা বঙ্গবন্ধুর অল্টারনেটিভ তারা পেয়ে গিয়েছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগে এবং পরে, অর্থাৎ 1973 থেকেই তারা বিকল্পভাবে আওয়ামী লীগ বিরোধী শক্তি পেয়ে গেছিল। আর 75-এর পরে তারা তিনটি শক্তিকে তারা পেয়ে গেছে। একদিকে তারা মুস্তাকি পেয়েছিল, অন্যদিকে তারা জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তার সঙ্গে তাদের একটা বন্ধুত্ব হয়েছিল। আবার জিয়াউর রহমানের কাউন্টার তারা এরশাদ সাহেবকে আগেই তারা তৈরি করে রেখেছিল। তিনটি সম্পূরক শক্তি তাদের হাতে ছিল 1975-এর পর। কিন্তু গত 15টি বছরে ইন্ডিয়া শত চেষ্টা করেও শেখ হাসিনার প্রতিপক্ষ বা বিকল্প একটা রাজনৈতিক শক্তি বাংলাদেশে তৈরি করতে পারেনি, এবং এখন পর্যন্ত টিল নাও তাদের কোনো শক্তি নাই। দে ডু নট বিলিভ এনিবডি। তারা চেষ্টা চালাচ্ছে, কিন্তু তারা এখন পর্যন্ত না বিএনপির সাথে, না জামাতের সাথে, না ডক্টর ইউনূসের সাথে কারোর সাথে পারছে না। টিল নাও তারা দেখতেছে যে এখন পর্যন্ত আলু ভর্তা হোক, ডাল হোক, এই শেখ হাসিনা তাদের জন্য উপযুক্ত। বুঝতে পারছেন এখন ঘটনাটা? এই হলো রাজনীতির ইকুয়েশন। তো তাহলে হ্যাঁ, নিশ্চয়ই এই নিয়ে আপনার বিশ্লেষণটা তো শুনলাম, এবং এই নিয়ে নিশ্চয়ই আরো কথা বাড়ানো যেত, কিন্তু আমি খুবই ইন্টারেস্টিং। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আপনি বলছেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে, এর পেছনে ভারত ছিল, এবং সেটার সঙ্গে আমি কিছুটা একমত, কিন্তু আপনি যেভাবে বললেন তাতে এখানে কোনো মিত্র শক্তি না দাঁড়া করিয়ে ভারতের ওই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে থেকে লাভটা কি হলো? যে সরকার এলো তারা তো ভীষণভাবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলছে। আপনি বলছেন বঙ্গবন্ধু ভারতের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুজিববাদ আর ভারতের আধিপত্যবাদ। আবার আমাদের মাহফুজ আলম কিন্তু সেই বাংলা বিহার উড়িষ্যাকে একসঙ্গে করতে চান, সে স্বপ্নও দেখেন। এখন শেখ হাসিনার মূল ব্যাপার হলো যে এখানে আওয়ামী লীগ যেহেতু তাদের একটা ঐক্যবদ্ধ শক্তি দরকার। আপনি একটা বাড়িতে একজনকে দখল করে আছে, তো সেই বাড়ির দখল অন্য কাউকে দিতে হলে আগে তো আপনাকে ভ্যাকেন্ট করতে হবে। তো যার জন্য এই জায়গাটা ভ্যাকেন্ট করা তার দরকার ছিল। ভ্যাকেন্ট করার পরে এখন ভারত বিবেচনা করছে হু কুড বি হিজ দেয়ার বেস্ট ফ্রেন্ড। এখন পুরো রাজনীতির যে অঙ্গন, ক্ষমতার যে অঙ্গন, তারা এখানে একটা বিরাট শূন্যতা তৈরি করে ফেলেছে। এখন সেই শূন্যতার মধ্যে কে তাদের প্রকৃত বন্ধু এবং কাকে তারা বিশ্বাস করবে, এই পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা তারা করছে। শেখ হাসিনার জমানাতে তারা পারেনি। তারা 15টি বছর ধরে একবার মনে হয়েছে শেখ হাসিনা তাদের আপনজন, আবার মনে হচ্ছে শেখ হাসিনা আজকেই বোধহয় চীনের কাছে চলে যাবে। শেখ হাসিনা সকালে একবার চিন্তা করেছে মোদির সাথে তার বন্ধুত্ব হবে, বিকেলবেলা চিন্তা করেছে না, তার পাকিস্তানি ইমরান খানের সাথে বন্ধুত্ব থাকার দরকার আছে, তার আমেরিকার সাথে বন্ধুত্ব থাকার দরকার আছে, হিলারির সাথে বন্ধুত্ব থাকার দরকার আছে, ম্যাক্রোর সাথে। অর্থাৎ সে ভারতের বিকল্প একটা আশ্রয় খোঁজার জন্য সে কিন্তু 2014 থেকে প্রাণান্ত চেষ্টা করেছে, কিন্তু সে পারেনি। ইভেন বঙ্গবন্ধুর যে সমাপনী এই যে জন্মশতবার্ষিকী অনুষ্ঠান হলো, যেটার মেহমান আজিম ছিল নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদী বাংলাদেশে যেন না আসে, এজন্য এই মাঠ গরম করছে শেখ হাসিনা। তৎকালীন তার যে এজেন্সির লোকজন দিয়ে এই যে হুজুরদেরকে নামাই ঠামাই দিয়ে এই যে যা কিছু করছে সব কিন্তু শেখ হাসিনা করছে যেন নরেন্দ্র মোদী না আসে। আর নরেন্দ্র মোদী কিন্তু জোর করে সেখানে আসছে, এবং ওটা নিয়েও কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তো এই যে যারা এই আন্ডারওয়ার্ল্ডে কাজ করে বা গোয়েন্দাগিরি কাজ করে, অনেক কিছু রাজনীতির অন্তরালে ঘটে যেটা আমরা না বুঝেই আমরা এমনি লাফাতে থাকি আর কি। রনি ভাই, আপনার সঙ্গে আলাপ আপনার নানা বিশ্লেষণ, আপনার নানা ইনসাইট, সেই নিয়ে আলাপকেও এতদিকে নিয়ে যায়, এবং সময় কোনোটা যথেষ্ট মনে হয় না।
শেষ প্রশ্ন করি আপনাকে, সেটা খুব প্রথাগত প্রশ্ন, খুব মানে এই প্রশ্ন করাই দরকার। সেটা হচ্ছে, আপনি আসলে বাংলাদেশের আগামীর রাজনীতির চেহারাটা কি দেখেন, এবং মানে একটা স্থিরতা, একটা শান্তি, একটা আবার একটা ট্র্যাকে আসা বাংলাদেশ, সেটা কখন দেখেন, কিভাবে দেখেন, কার নেতৃত্বে দেখেন? প্রথমত আগামী 10 বছর আমাদের মোটামুটি এরকমই যাবে। এর মধ্যে অনেক খেলোয়াড় চেঞ্জ হবে, আনসার্টেনিটি আসবে, এরকমই যাবে। আফটার 10 ইয়ার্স সেনাবাহিনী আসবে, আসতে পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু আনপ্রেডিক্টেবল একটা পলিটিক্যাল অবস্থা আগামী 10 বছর যাবে, এরকম ভাবি। এখন ইনু সাহেব থাকতে পারেন, ইনু সাহেবের পরিবর্তে আসিফ নজরুল হতে পারেন, আসিফ নজরুলের পরিবর্তে মাহফুজ হতে পারে, মাহফুজের পরিবর্তে দেখা গেল আপনিও হতে পারেন, কিন্তু এরকম একটা অগণতান্ত্রিক একটা অবস্থা, এরকম একটা জামায়াতে ইসলামী, হিজবুত তাহরির, খিলাফত? না, এদের কোনো ভবিষ্যৎ নেই। জামায়াত ইসলামী, হিজবুত তাহরির, মানে আমাদের দেশ আসলে জঙ্গিবাদ এবং উগ্রবাদ এটা কখনই টলারেট করেনি। আপনি যে বোঝার চেষ্টা করুন, এই দেশ 800 বছর মুসলমানরা শাসন করেছেন, কিন্তু সমস্ত ব্যবসা বাণিজ্য কর্ম থেকে শুরু করে সবকিছু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা তারা এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করেছেন, কিন্তু রাষ্ট্র ক্ষমতা ছিল মুসলমানরা, এবং কখনোই এখানে উগ্রবাদ প্রশ্রয় পায়নি। ফলে এই সমাজে জামাত যে স্বপ্ন দেখছে, এটা এই বাংলায় একেবারে অসম্ভব ব্যাপার। কোথাও তারা মিশরে পারেনি, তারা ইখওয়ানে মুসলিমিন করে তারা লেবাননে পারেনি, তারা সিরিয়াতে পারেনি, পাকিস্তানে পারেনি, ইন্ডিয়াতে পারেনি, এটা সম্ভব না। হিজবুত তাহরির যেখানে আরব দেশে পারেনি, যারা এখন পর্যন্ত এত দুর্বল যে তারা তাদের খলিফার নাম বলতে পারে না, নেতার নাম বলতে পারে না, একটা সম্পূর্ণ একটা ব্ল্যাক লিস্টেড প্রতিষ্ঠান। আপনি হিজবুত তাহরির 3 জন লোককে যদি চিনেন, আপনি যদি জিজ্ঞেস করেন চতুর্থ ব্যক্তির নাম কি, তারা আপনাকে বলবে না। তো এইরকম একটা লুকোচুকি এটা হয় না। ফলে এরা এগুলো দিয়ে তাদের মতো তারা রাজনীতি করতে পারবে, কিন্তু আমাদের গণতান্ত্রিক ধারা, আমাদের এই বাংলায় আসলে গণতন্ত্রটা আমাদের মজ্জাগত। এমনকি আপনি রাহুল সংক্রাতায়নের যে বই ভলগা থেকে গঙ্গা পড়ে দেখবেন যে 10,000 বছর আগেও এখানে মাতৃতান্ত্রিক গোত্র ছিল, ওটাও মহিলারা নেতৃত্ব দিত, এবং প্রায় 3,000 বছর আমাদের এই বঙ্গভূমি মহিলারা নেতা ছিল। পুরুষতান্ত্রিক সমাজ ছিল না, মহিলাতান্ত্রিক নেতা ছিল, এবং সেই মহিলাকে নেতা হবে সেটা গণতান্ত্রিকভাবে নির্বাচন করা হতো। তো যার জন্য এখানে গণতন্ত্র, এই যে আমরা পালদেরকে আমরা নির্বাচন করছি, এখানে ইভেন রাজতন্ত্র, সেখানে গণতন্ত্র ছিল। দিল্লি থেকে ধরেন শায়েস্তা খানকে পাঠাতে হতো, কিন্তু যদি এখানকার আমির উমরা তাকে ভোট না দিত, সে এখানে থাকতে পারতো না, তাকে চলে যেতে হতো। তো এই হলো বাস্তবতা। ফলে এখানে গণতন্ত্র আসবে, এবং 10 বছর পরে একটা পরিবর্তিত যে পরিস্থিতি, সেখানে আমি মনে করি যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সবচেয়ে একটা ভালো পরিশীলিত রাজনীতি এই বাংলাদেশে আসবে। কারণ বাংলাদেশে 10 বছরের যে কষ্ট বেদনা থেকে কিছু মানুষ বের হয়ে আসবে, যারা চাইবে যে এই দেশটা ভালো চলুক। কিছু মানুষ এগিয়ে আসবে যারা সত্যিকার অর্থে বিরূপ পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, এবং এই 10 বছর পরিশ্রম করে অর্থনীতি এরকম একটা অবস্থার মধ্যে চলে আসবে যে অর্থটা একটা স্ট্যাবল, অর্থাৎ একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে যে অর্থনীতিতে দাঁড়াবে, ওটা একটা স্ট্যাবল ইকোনমি। ফলে আমি মনে করি 10 বছর পরে সেটা যে গণতন্ত্রটা আসবে, ওটা অনেক সুন্দর, স্থায়ী, এবং যাকে বলে আশাপ্রদ হবে বলে আমার কাছে বিশ্বাস। এই আশাবাদের জায়গায় আপনার সঙ্গে আলাপ শেষ করি। অসংখ্য ধন্যবাদ গোলাম মাওলা রনি আমাকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আশা করি সব সময় সঙ্গে থাকবেন। যত কথা নবনীতা চৌধুরীর সাথে আগামী সপ্তাহে উপস্থিত হব আবারও আরেকজন কোনো আপনাদের প্রিয় অতিথিকে নিয়ে। ভালো থাকবেন।